আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ৮০ লক্ষ মানুষের মহামিছিল, আমেরিকার ৫০টি রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে ইতিহাসের বৃহত্তম গণবিক্ষোভ। ট্রাম্পের উত্তরসূরি কে, জেডি ভান্স নাকি মার্কো রুবিও? সিপ্যাক জরিপে বড় ধামাকা। তেহরানের আসল খুঁটি কি চীন? বেইজিং সামিটে শি জিনপিংকে বাগে আনতে ট্রাম্পের মাস্টার প্ল্যান। এবং আমেরিকায় ১০ বাংলাদেশি গ্রেপ্তার, নাম ও পরিচয় প্রকাশ করল ডিএইচএস ও আইস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যে ৮০ লক্ষ মানুষের নো কিংস স্লোগানে আজ এক অভূতপূর্ব গণজাগরণের প্রতীক। লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক, সর্বত্রই ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে এই বিশাল জনস্রোত মার্কিন গণতন্ত্রের ভিতে কাঁপন ধরিয়েছে। বিলিয়ন ডলারের তহবিল আর রবার্ট ডি নিরোর মতো মহাতারকাদের সংহতি কি পারবে হোয়াইট হাউসের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে, নাকি এটি কেবল এক সাময়িক বিস্ফোরণ? যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় এক গণবিক্ষোভের সাক্ষী হল বিশ্ব। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের ৩,৩০০টিরও বেশি স্থানে প্রায় ৮০ লক্ষ মানুষ রাজপথে নেমে আসেন। তাদের মুখে একটাই স্লোগান, নো কিংস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতিমালার বিরুদ্ধে এই বিশাল জনসমুদ্র কি কেবল একটি প্রতিবাদ, নাকি এক নতুন বিপ্লবের সূচনা? বিক্ষোভের মূল কেন্দ্র ছিল লস অ্যাঞ্জেলেস, পোর্টল্যান্ড এবং নিউ ইয়র্ক। লস অ্যাঞ্জেলেসে প্রায় ১,০০০ বিক্ষোভকারী ফেডারেল ভবন ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। অন্যদিকে পোর্টল্যান্ডে আইস অফিসের বাইরে মুখোশধারী আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও কংক্রিট ছুঁড়ে মারে, যার ফলে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। নিউ ইয়র্কের সমাবেশে হলিউড সুপারস্টার রবার্ট ডি নিরো ট্রাম্পকে অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেন। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এবং সিনেটর এলিজাবেথ ওয়ারেনও এই বিক্ষোভে যোগ দিয়ে ট্রাম্পের অভিবাসন নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র সমালোচনা করেন। বিখ্যাত গায়ক ব্রুস স্প্রিংস্টিন তার গানের মাধ্যমে এই আন্দোলনের প্রতি সংহতি জানান। তদন্তে দেখা গেছে প্রায় ৫০০টি ছোট বড় সংগঠনের একটি শক্তিশালী নেটওয়ার্ক এই আন্দোলনের পেছনে কাজ করছে। এই সংগঠনগুলোর সম্মিলিত বার্ষিক আয় প্রায় $৩ বিলিয়ন। বিলিয়নিয়ার জর্জ সোরস এবং নেভিল রয় সিংহামের মতো ব্যক্তিদের অর্থায়নে পরিচালিত সংগঠনগুলো এই বিক্ষোভের মূল সমন্বয়কারী হিসেবে কাজ করছে। বিক্ষোভকারীদের দাবি, আমেরিকা কোনো রাজতন্ত্র নয় যে এখানে কারো হুকুমই শেষ কথা হবে। আইসি বিলুপ্ত করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার এই লড়াই আগামী দিনে মার্কিন রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নেতৃত্বে এখন দুই মেরুর লড়াই স্পষ্ট। একদিকে জেডি ভান্সের পপুলিস্ট অবস্থান, অন্যদিকে মার্কো রুবিওর ক্রমবর্ধমান পররাষ্ট্রনীতির বিষয়ক জনপ্রিয়তা। ডিসান্টিসের মতে হেভিওয়েট প্রার্থীরা পিছিয়ে পড়ায় ২০২৮ সালের লড়াই এখন মূলত এই দুই নেতার মধ্যেই সীমাবদ্ধ হতে চলেছে। ট্রাম্পের উত্তরসূরি নির্বাচনে এই নাটকীয় পরিবর্তন মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। ডোনাল্ড ট্রাম্পের পর রিপাবলিকান পার্টির হাল কে ধরবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ২০২৬ সালের সিপ্যাক জরিপ এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও তালিকায় শীর্ষে থাকলেও তার একচ্ছত্র আধিপত্যে ভাগ বসিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত বছরের জরিপে জেডি ভ্যান্স ৬১% ভোট পেয়ে ধরাছোঁয়ার বাইরে ছিলেন, কিন্তু এবছর তার সমর্থন কমে দাঁড়িয়েছে ৫৩%। অন্যদিকে গত বছর মাত্র ৩% ভোট পাওয়া মার্কো রুবিও এবছর ৩৫% ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে উঠে এসেছেন। বিশেষ করে ইরান যুদ্ধ এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার সক্রিয় ভূমিকা রক্ষণশীল ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
এই জরিপে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিসের অবস্থান ছিল হতাশাজনক। তিনি পেয়েছেন মাত্র 2% ভোট। অন্যদিকে টেড ক্রুজ, র্যান্ড পল এবং তুলসী গ্যাবার্ডের মতো পরিচিত মুখগুলো মাত্র 1% ভোট পেয়ে তালিকায় অনেক নিচে অবস্থান করছেন। এটি স্পষ্ট করে দিয়েছে যে 2028 সালের প্রেসিডেন্সিয়াল লড়াই মূলত ভ্যান্স এবং রুবিওর মধ্যেই সীমাবদ্ধ হতে যাচ্ছে। জেডি ভ্যান্স এখন থেকেই 2028 সালের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তবে রুবিওর এই ঊর্ধ্বমুখী জনপ্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্পের উত্তরসূরি হওয়ার লড়াইটি মোটেই সহজ হবে না। ভ্যান্সের পপুলিজম নাকি রুবিওর বৈদেশিক নীতি, আগামীতে কোন পথ বেছে নেবে রিপাবলিকান সমর্থকরা, সেটি এখন দেখার বিষয়। বিশ্ব রাজনীতিতে বড় ধামাকা। বেইজিং সামিটে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ইরান যুদ্ধ ও তেলের সরবরাহ নিয়ে চীনকে কঠিন আল্টিমেটাম দিচ্ছেন ট্রাম্প। সে সঙ্গে সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণে 93% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তুতি। চীনের ডালমাটাল অর্থনীতি কি পারবে আমেরিকার এই বিশাল চাপ সামলাতে, নাকি শুরু হবে নতুন এক বিশ্ব অর্থনৈতিক মহাযুদ্ধ? বিশ্ব রাজনীতি ও অর্থনীতির মানচিত্রে এক নতুন উত্তেজনার পারদ চড়ছে। আগামী মাসে বেইজিংয়ে মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এবারের বৈঠক কেবল বাণিজ্য শুল্কের মধ্যে সীমাবদ্ধ নয়। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে চীনকে এক কঠিন আল্টিমেটাম দিতে যাচ্ছেন ট্রাম্প। তেহরানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে চীনের ভূমিকাকেই এখন তুরুপের তাস বানিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের দাবি, বছরের পর বছর ধরে চীন যেভাবে ইরানকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে তাতেই পুষ্ট হয়েছে তেহরানের সামরিক শক্তি। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলার পেছনে চীনের সস্তা তেল কেনা এবং নিষেধাজ্ঞা অমান্য করার বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন ট্রাম্প। বর্তমানে চীনের অর্ধেক তেল এবং প্রায় 30% এলএনজি সরবরাহ আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের ফলে এই সরবরাহ ব্যবস্থা এখন চরম ঝুঁকির মুখে। ট্রাম্প এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে বেইজিংয়ের কাছ থেকে বড় ধরনের ছাড় আদায় করতে চান। তিনি ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ শিল্পে চীনের আধিপত্য রুখতে 93% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছেন। চীনের অভ্যন্তরীণ অর্থনীতি এখন আবাসন সংকট এবং মুদ্রাস্ফীতির চাপে বিপর্যস্ত। এই অবস্থায় আমেরিকার সাথে পূর্ণ মাত্রার আর্থিক যুদ্ধ বেইজিংয়ের জন্য আত্মঘাতী হতে পারে। ট্রাম্প চাইছেন শি জিনপিংকে বাধ্য করতে যাতে তিনি ইরান ও রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেন এবং দ্বিমুখী প্রযুক্তির সরবরাহ রুখে দেন। শি জিনপিং কি ট্রাম্পের এই মাস্টার প্ল্যানের সামনে নতি স্বীকার করবেন, নাকি শুরু হবে এক নতুন বিশ্ব অর্থনৈতিক সংঘাত? বেইজিং সামিটের প্রতিটি মুহূর্তের আপডেট নিয়ে আমাদের নজর থাকবে। আমেরিকা কি কেবল অভিবাসীদের দেশ, নাকি কঠোর জাতীয়তাবাদী রাষ্ট্র? 1 এপ্রিলের সুপ্রিম কোর্ট রায় দেবে আমেরিকার মাটিতে জন্ম নিলেই কি নাগরিক হওয়া যাবে? 1898 সালের ওয়াং কিম আর্ক মামলার ঐতিহাসিক উদারপন্থা বনাম ট্রাম্পের কঠোর নিরাপত্তা নীতি আজ মুখোমুখি। এই সিদ্ধান্ত কেবল আইনি ব্যাখ্যা নয়, বরং এটি বদলে দেবে আগামী দিনের আমেরিকার চিরচেনা পরিচয় ও বৈচিত্র্যের ভিত্তি। আমেরিকা কি কেবল অভিবাসীদের দেশ, নাকি এটি একটি কঠোর জাতীয়তাবাদী রাষ্ট্র? এই প্রশ্নটি আবারও সামনে এসেছে ট্রাম্প বনাম বারবারা মামলার মাধ্যমে। আগামী 1 এপ্রিল মার্কিন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে আমেরিকার মাটিতে জন্ম নিলেই কি কেউ নাগরিক হওয়ার অধিকার পাবে। 1898 সালে ওয়াং কিম আর্ক মামলায় সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। সান ফ্রান্সিসকোতে জন্ম নেওয়া এক চীনা দম্পতির সন্তানকে নাগরিকত্ব দিয়ে আদালত স্পষ্ট করে যে মা বাবার পরিচয় যাই হোক, মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশু জন্মসূত্রে আমেরিকান। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বংশোদ্ভূত আমেরিকানদের বন্দি শিবিরে পাঠানোর সময়ও তাদের এই নাগরিকত্ব কেড়ে নেওয়া সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 2024 সালের নির্বাচনী প্রচারণায় এই আইন পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন। তার মতে, অন্তত একজন অভিভাবক মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হলে সন্তান স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। ট্রাম্পের যুক্তি হলো, বর্তমান ব্যবস্থা অবৈধ অনুপ্রবেশকারীদের উৎসাহিত করছে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি।
বাইডেন প্রশাসনের সময় প্রায় ২০ লক্ষ অভিবাসী মানবিক কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পায়। এই বিপুল সংখ্যা অনেক আমেরিকানকে উদ্বিগ্ন করে তুলছে, যার প্রতিফলন দেখা গেছে ট্রাম্পের জয়ে। বর্তমানে ACLU এর মতো মানবাধিকার সংগঠনগুলো এই নীতির বিরুদ্ধে লড়ছে। তাদের মতে 14তম সংশোধনী আধুনিক আমেরিকার বৈচিত্র্যের ভিত্তি। আমেরিকার দীর্ঘ ইতিহাসে উদারপন্থা এবং জাতীয়তাবাদের দ্বন্দ্ব সব সময়ই ছিল। সুপ্রিম কোর্টের আসন্ন রায় কেবল আইনি ব্যাখ্যা নয়, বরং এটি নির্ধারণ করবে আগামী দিনের আমেরিকার পরিচয়। যুক্তরাষ্ট্রে জননিরাপত্তা নিশ্চিতে অপরাধী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে গুরুতর অপরাধে জড়িত 10 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে DHS। শিশু নির্যাতন, মাদক ও অস্ত্র পাচারের মতো স্পর্শকাতর অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তিদের নিকৃষ্টতম অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিবাসীদের উপরে প্রশাসনের এই সাঁড়াশি অভিযান আগামীতে আরও জোরদার হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রে জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে মার্কিন প্রশাসন। এরই ধারাবাহিকতায় গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি গ্রেফতারকৃতদের নাম, পরিচয় ও সুনির্দিষ্ট অভিযোগের তালিকা প্রকাশ করেছে। মূলত অবৈধ অভিবাসীদের মধ্যে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত তাদের বিরুদ্ধেই এই বিশেষ অভিযান। প্রকাশিত তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত 10 বাংলাদেশির বিরুদ্ধে অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর সব অভিযোগ রয়েছে। ক্যান্সাস থেকে গ্রেফতার কাজী আবু সাইদের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ককে অনৈতিক কাজে ব্যবহার ও অবৈধ জুয়া পরিচালনার অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্ক থেকে মোহাম্মদ আহমেদ ও MD হোসেনকে যৌন অপরাধের দায়ে আটক করা হয়েছে। এছাড়া নর্থ ক্যারোলিনা থেকে শাহেদ হাসানকে অস্ত্রবহন, ভার্জিনিয়া থেকে মাহতাবউদ্দিন আহমেদকে মাদক এবং টেক্সাস থেকে নেওয়াজ খানকে গ্রেফতার করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন ফ্লোরিডার শাহরিয়ার আবির, মিশিগানের আলমগীর চৌধুরী এবং অ্যারিজোনার কনক পারভেজ। DHS এর ডেপুটি সেক্রেটারি লরেন বেস এক বিবৃতিতে বলেন, যারা শিশুদের ওপর হামলা চালায় বা নিরীহ মানুষের ক্ষতি করে তাদের জন্য যুক্তরাষ্ট্রে কোনো জায়গা নেই। আইস জানিয়েছে গত 1 বছরে প্রায় 4 লক্ষ নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে প্রায় 56,000 ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়ার রেকর্ড রয়েছে। প্রশাসন এই ব্যক্তিদের নিকৃষ্টতম অপরাধী হিসেবে বিবেচনা করছে এবং জননিরাপত্তা নিশ্চিতে কোনো প্রকার ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে চলা এই সাঁড়াশি অভিযান স্পষ্ট করে দিচ্ছে যে সহিংসতা, যৌন নিপীড়ন বা মাদক পাচারের মতো অপরাধে জড়িতদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। অভিবাসীদের ওপর এই কঠোর নজরদারি আগামী দিনগুলোতেও আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। ওয়ারেন শহরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী চবিয়ানদের উপস্থিতিতে তৈরি হয় এক প্রাণবন্ত মিলনমেলা। শনিবার 28 মার্চ মিশিগান রাজ্যের ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই অভিষেক অনুষ্ঠান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি কাজী এবাদুল ইসলাম। এ সময় উপদেষ্টা পরিষদ ও নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। রেজাউল চৌধুরীর উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা শাহিদুল ইসলাম। শপথ নেন 2026-27 মেয়াদের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে কাজী এবাদুল ইসলাম এবাদ, সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, জিয়াউল আলম চৌধুরী ও সৈয়দা শিরিন সুলতানা, সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক SM সালাউদ্দিন মুরাদ, এছাড়া সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রতন বড়ুয়া এবং মেম্বার এট লার্জ মোস্তফা কামাল, রেজাউল চৌধুরী ও মাইকেল মহসিন। সংগঠনটি উপদেষ্টা পরিষদে রয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, SM হাসান ইকবাল, সালাউদ্দিন আহমেদ, মিল্টন বড়ুয়া, অরবিন্দু চৌধুরী, ইকবাল আহমেদ ও সৈয়দ মঈন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ও প্রবাসী সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জবিনিয়ানরা। তারা শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমি প্রথমেই এই অ্যাসোসিয়েশনের সভাপতি হতে পেরে আমি নিজের জন্য এবং বিশেষ করে সাহেল ভাই যে আমাদের রিপোর্টটা নিতেছেন, আপনি আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের অ্যাসোসিয়েশনের কিছু আদর্শ এবং লক্ষ্য আছে, যেমন আমরা এই ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হিসাবে আমরা সবাইকে একত্রিত করে আমরা আমাদের পারিবারিক মিলন মেলা ঘটানো এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম যাতে আমাদের সমাজ এবং বাচ্চারা উপকৃত হতে পারে, যেমন মনে করেন আমরা বাংলা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ইংরেজি ভাষা যাদের ইংলিশ ব্যারিয়ার আছে তাদেরকে আমরা এই ব্যাপারে সাহায্য করা, এবং আমরা আজকেই আলোচনা করেছি সিটিজেনশিপ ব্যাপারে আমরা যাতে আমাদের কমিউনিটিকে হেল্প করতে পারি, এরকম কিছু আমরা যে সেমিনার করব। এবং আরও যদি আমাদের দেশে অথবা কোথাও কেউ কোনো প্রবলেম আপনার অর্থনৈতিক হোক বা অন্য ধরনের কোনো সাহায্য লাগে, আমরা যদি জানি, আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব, এটাই আমার আশা এবং ভরসা। সাহেল ভাইকে আবারও ধন্যবাদ। প্রথমে আমি এই সাহেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। বিশেষ করে আমাদের যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এই সংস্থা অ্যাসোসিয়েশন, তাই এর উদ্দেশ্য ছিল প্রথমেই যে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করা, বিশেষ করে আমাদের কমিউনিটির আমাদের মান উন্নয়ন করা এবং কমিউনিটির কিছু অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা। বিশেষ করে এখনও আমাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা আমাদের কমিউনিটির একে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অগ্রগতি করার জন্য আমাদের মূল লক্ষ্য। এর জন্য আমরা আমাদের কমিউনিটির সম্মানিত সদস্যদের সাহায্য এবং সহযোগিতা এবং সুপরামর্শ কামনা করি। ধন্যবাদ। শেষ পর্বে অনুষ্ঠানের আহ্বায়ক প্রদ্যুন্ন চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এই মিলন মেলা শুধু স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যাশাও জাগিয়ে তুলেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন বাংলাদেশ ফেস্ট 2.0। আমেরিকার 11টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে, যেখানে প্রাণবন্ত উপস্থিতি ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। শনিবার 28 মার্চ রোজভিল সিটির এথেনা ব্যানকুয়েট সেন্টারে অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন। দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই ফেস্টিভ্যালে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী এবং নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা। মিশিগান বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যাল ছিল রাজ্যের অন্যতম বৃহৎ শিক্ষার্থী ভিত্তিক সাংস্কৃতিক আয়োজন, যেখানে এক মঞ্চে উঠে আসে দেশপ্রেম, সংস্কৃতি ও তারুণ্যের শক্তিশালী প্রকাশ। শাহিমা রহমান, ফারহান তানভীর, মাইশা রহমান ও ফয়সাল মাহমুদের সঞ্চালনায় পুরো আয়োজন জুড়ে ছিল গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা সহ বৈচিত্র্যময় পরিবেশনা। প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতিচ্ছবি। সাজানো স্টেজ, আলোকসজ্জা ও নান্দনিক উপস্থাপনায় পুরো হলরুমে তৈরি করা হয় এক টুকরো বাংলাদেশের আবহ, যা প্রবাসীদের মনে জাগিয়ে তোলে নস্টালজিয়া, গর্ব আর আবেগ। এই আয়োজনে অংশ নেয় ইউনিভার্সিটি অফ মিশিগান ডিয়ারবর্ন ও অ্যান আরবার, মিশিগান স্টেট, সেন্ট্রাল, ওয়েস্টার্ন, ইস্টার্ন, ওয়েইন স্টেট, ওকল্যান্ড সহ মোট 11টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরাই নয়, মিশিগানের সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন এই আয়োজনে, যা একে পরিণত করে প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায়।
অনুষ্ঠানে অন্যতম আয়োজক রাজশ্রী চৌধুরী গৌরব জানান, প্রবাসে গড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক সংযোজন ও পরিচয়ের বন্ধন আরও দৃঢ় করাও ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল মিশিগানের প্রত্যেকটা কোণা থেকে স্টুডেন্টদেরকে এক জায়গায় করা, বাংলাদেশি শিক্ষার্থী যারা আছেন তাদেরকে এক জায়গায় করা, এবং আমরা গর্বের সাথে বলতে পারি আমরা আমাদের এই উদ্দেশ্যে সফল। আমরা আজকে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে আমরা যেটা দেখলাম, প্রায় 16টার উপরে ভার্সিটি এবং কলেজ থেকে শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিশিগানে এত দূরত্ব কনসিডার করার পরে যদি মানুষ এভাবে আসে, সেটা অবশ্যই আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। আজকের পারফরমেন্স যারা করেছে সবাই ছিল স্টুডেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই স্টুডেন্টদের ভর্তি ছিল, এবং আমাদের একটা রুল ছিল শুধু বাংলা গান হবে, শুধু বাংলা সব কিছু হবে, সব কিছু বাংলাদেশ রিলেটেড হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেজটাও সেভাবেই সাজানো হয়েছে, আমাদের প্রোগ্রামটাও সেভাবে সাজানো হয়েছে, এবং বিশেষ করে স্পন্সরদের কাছ থেকে আমরা যে পরিমাণ সহযোগিতা পেয়েছি সেটা অবিশ্বাস্য। আমরা নিজেরাও আসলে আশা করিনি এত পরিমাণ স্পন্সরশিপ আমরা পাবো, এতটুকু সহযোগিতা পাবো। আমরা অবশ্যই সেই সব মানুষদেরকে ধন্যবাদ দিতে চাই তারা আর্থিকভাবে এবং আমাদেরকে উপদেশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের যারা প্রমোট করেছেন, যারা এই অনুষ্ঠানে এসেছেন, সবাই প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই ধরনের প্রোগ্রাম প্রত্যেক বছর আয়োজন করব। আমরা চাই প্রত্যেক বছর যেন আমরা এই ধরনের সাপোর্ট পাই, সবাই যেন আমাদের পাশে থাকে। আমরা স্টুডেন্ট সব মিলিয়া একটা ইভেন্ট করছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে। আমরা সবটা সুন্দর মতন হয়েছে, আমরা যেরকম টার্গেট আসলো সব আইসইন আর সবে এনজয় করছেন। আমরা এটা বড় বড় ভাই এই নকল আইসইন, আর স্পেশালি হইলে আমরা স্টুডেন্ট সকল যে সব গেট টুগেদার রয়েছি ও জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে। নতুন নতুন স্টুডেন্ট যারা আইসইন তারা অন্যকের লগে পরিচয় নাই, বা দরকার বাংলাদেশ থেকে যারা আইসো নাকি তারা খেল লগে পরিচয় নাই, সব আইয়ানোর মাঝে পরিচয় হয়েছে একজনে আরেকজনের লগে। এখন স্পেশালি যে ধরনের হেল্প লাগবো একজনে অন্যজনের জিকাইতে পারবা কলেজ সম্পর্কে, সো ওটাই সব আইসই আমরা ওনার মাঝে। এটা আমাদের সেকেন্ড টাইম এই বাংলাদেশ ফেস্ট হচ্ছে। মোটামুটি সব মিশিগানের সব ইউনিভার্সিটি থেকে সব বাঙালি স্টুডেন্টরা একসাথে, অ্যান্ড সেকেন্ড টাইম সবাই একসাথে হতে পারে, সত্যি খুব ভালো লাগছে। প্লাস আমি পার্টিসিপেট করেছি, আমি খুবই এক্সাইটেড ছিলাম শুরু থেকে, ইনফ্যাক্ট আমি শেষ পর্যন্ত থাকতে চাই। অ্যান্ড সব স্টুডেন্টরা কিন্তু পারফর্ম করেছে এখানে, অ্যান্ড সবার পারফরমেন্স অ্যামেজিং ছিল টু বি অনেস্ট। অ্যান্ড উই আর লাইক এ ফ্যামিলি হিয়ার, তো সবার সাথে একসাথে মিট করতে পেরে, পুরাতন বন্ধুদের সাথে আবার মিট করতে পারে, আসলে ভালো লাগছে। এখানে এটা দ্বিতীয়বারের মতো হচ্ছে এই অনুষ্ঠানটা এবং খুবই ভালো লাগছে। আমি আসলে মিশিগানে থাকি না, আমার আসা শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য। তো আমি খুবই এনজয় করেছি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকার ইচ্ছে আছে। আর সবাইকে একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগছে। 11টা ইউনিভার্সিটি একসাথে করা এটা কোনো চারটিখানি কথা না। তো সবাইকে যারা একসাথে করেছে তাদের জন্য অনেক শুভকামনা। আমরা প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান আরও দেখতে চাই। প্রবাসে এমন আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি নতুন প্রজন্মের কাছে নিজের শিকড়কে চিনে নেয়ার এক অনন্য প্ল্যাটফর্ম, যেখানে দেশপ্রেম, সংস্কৃতি আর পরিচয়ের বন্ধন আরও গভীর হয়ে ওঠে। একটু সুন্দর জীবনের স্বপ্ন আর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার তাগিদ, সেই স্বপ্ন পূরণ করতেই মৃত্যুর পথেও পাড়ি দিতে রাজি হচ্ছেন দেশের তরুণরা। ইউরোপে যাওয়ার সেই স্বপ্নযাত্রা আবারও পরিণত হলো এক ভয়াবহ ট্র্যাজেডিতে। লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ গেল অন্তত 22 জন অভিবাসন প্রত্যাশীর, যাদের মধ্যে 18 জনই বাংলাদেশি। ভূমধ্যসাগর যেন স্বপ্ন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নিষ্ঠুর জলরাশি। কি হয়েছিল সেই নৌকায়? কেন এই মৃত্যুর মিছিল? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ভূমধ্যসাগর এর বুকে ভেসেছিল একটি ছোট নৌকা, যেখানে স্বপ্ন ছিল বড় কিন্তু বাস্তবতা ছিল নির্মম। নৌকাটি ডুবে যায়নি, বরং মাঝ সাগরে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, বন্ধ হয়ে যায় ইঞ্জিন, আর সেই সঙ্গে থেমে যায় জীবনের আশা। 6 দিন ধরে সাগরের মাঝে ভাসতে থাকে নৌকাটি। না ছিল পর্যাপ্ত খাবার, না ছিল পানি। এক এক করে নিভে যেতে থাকে তরুণ প্রাণগুলো। দেশের তরুণদের চোখে ইউরোপ মানেই স্বপ্নের দেশ, কিন্তু সেই স্বপ্নের পথেই লুকিয়ে আছে দালালদের ভয়ঙ্কর প্রলোভন। স্বপ্ন দেখানো হয় বড় জাহাজের নিরাপদ যাত্রার, ইউরোপে পৌঁছে সচ্ছল জীবনের, কিন্তু বাস্তবতা ছোট নৌকা, ঝুঁকিপূর্ণ পথ আর মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয় নিরীহ তরুণদের। এই দালাল চক্রই বারবার স্বপ্নকে পরিণত করছে লাশের মিছিলে।
20 মার্চ বাবাকে ফোনে ভূমধ্যসাগরে নিহত জগন্নাথপুরের শায়েখ বলেন, যত টাকা যায় আমাকে এখান থেকে বের করো, আমি বাঁচতাম নাই, জিন্দা দেখতে হলে আমাকে উদ্ধার করো। আজ তার এই নির্মম মৃত্যুর খবরে মাটিতে লুটিয়ে কান্না করছেন তার বাবা। 23 তারিখে একটা গেম আছে, যদি আমার গেম নেতে যাই মুগি আমি দোয়া করি, যদি নেয় না তো আমার কিন্তু বার করি আমি বাঁচতাম না, বুঝছেন নি? বুঝছেন আচ্ছা তখন হানি তারে দিছে না তারা ওদিনে তারা গেম নিছি, বুঝছেন? বেঁচে ফেরা এক যুবক জানায়, বড় বোটের স্বপ্ন দেখিয়ে ছোট নৌকায় তুলে দেয়া হয়েছিল তাদের। ছিল 38 জন বাংলাদেশি, আর তাদের মধ্যে 18 জন মারা যান অনাহার আর তৃষ্ণায়। 2 দিন ধরে লাশগুলো রাখা হয়েছিল নৌকায়, কিন্তু পচে দুর্গন্ধ ছড়ালে এক এক করে সাগরে ফেলে দিতে বাধ্য হন জীবিতরা। অবশেষে ক্রিট দ্বীপের কাছে উদ্ধার করা হয় 26 জনকে। তাদের মধ্যে 21 জনই বাংলাদেশি, কিন্তু অনেকেই তখন মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে। প্রশ্ন রয়ে যায়, স্বপ্ন কি এতটাই মূল্যবান যার জন্য দিতে হয় জীবনের শেষ নিঃশ্বাস? এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।